আসসালামু আলাইকুম। স্পাইরোমেট্রি সেশনে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমরা দুইটা সেশনে স্পাইরোমেট্রির বেসিক্সটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। স্পাইরোমেট্রিতে আমরা নর্মালি কি করি, যে একটা পেশেন্ট একটা ডিপ ব্রেথ নেয়, দিয়ে ব্লো মানে ব্রেথটা ছেড়ে দেয় অ্যাজ হার্ড অ্যাজ পসিবল ইনটু এ টিউব, এবং একজন টেকনিশিয়ান পুরো বিষয়টা মনিটর করে, এবং এটা আলটিমেটলি একটা পেপার আকারে এই গোটা টেস্টের রেজাল্টটা বের হয়ে আসে। ওকে। সো আমাদের নর্মালি একটা মানুষের রেসপিরেশন জিনিসটা হয় কিভাবে? রেসপিরেশন হওয়ার জন্য নর্মালি আমরা যে শ্বাসগুলো নিই, জাস্ট লাইক দিস, তাই না? একটা স্মল ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। এই যে স্মল ইন্সপিরেশন এক্সপিরেশন, এটাকে আমরা বলি নর্মাল টাইটাল ভলিউম। ওকে। এই টাইটাল ভলিউমের চাইতেও বেশি আমরা অনেক ফোর্সফুল একটা ইন্সপিরেশন নিতে পারি। এই যে টাইডাল ভলিউমের বাইরে একটা অনেক ফোর্সফুল ইন্সপিরেশন আপনি নিচ্ছেন, এটাকে আমরা বলি ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ওকে। এই যে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, দ্যাট মিনস টাইডাল ভলিউমের বাইরে আপনি যদি একটা ফোর্সফুল ইন্সপিরেশন নেন, তাহলে এক্সট্রা যে ইন্সপিরেশনে আপনি গ্যাসটা টানার ক্ষমতা রাখেন, দ্যাট ইজ আপনার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এর সাথে যদি টাইডাল ভলিউমকে ম্যাচ করেন বা যোগ করেন, তাহলে এটাকে আপনারা বলবেন ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। ওকে। 2 নাম্বার, এই যে এক্সপিরেশন, নর্মাল একটা ফোর্সফুল ইন্সপিরেশনের পরে আপনি যদি ফোর্সফুল এক্সপিরেশনটা ছেড়ে দেন, তাহলে এই যে এক্সট্রা যে এয়ারটা আপনি ছাড়তে পারতেন, সেটাকে আমরা বলি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ওকে। তাহলে এই যে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, যেটা আপনি সর্বোচ্চ যে গ্যাসটা ছেড়ে দিতে পারেন, এর সাথে টাইডাল ভলিউম, এবং সর্বোচ্চ যে গ্যাসটা আপনি টানতে পারেন, ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম। সো ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম আর এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এই তিনটাকে একসাথে আমরা বলি ভাইটাল ক্যাপাসিটি। বা অনেক সময় এটা যেহেতু ফোর্সফুল ইন্সপিরেশন এবং এক্সপিরেশন হয়, এদেরকে আমরা বলি ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। এই জিনিসটাই স্পাইরোমেট্রিতে চেক করা হয়, যে আপনি একটা লম্বা শ্বাস নিয়ে যত এক্সটেন্ড পর্যন্ত নেওয়া সম্ভব শ্বাস নিয়ে কত জোরে, কত তাড়াতাড়ি ওই শ্বাসটাকে ছেড়ে দিতে পারেন। ওকে। এই জিনিসটাই আপনার হচ্ছে স্পাইরোমেট্রিতে অ্যাসেস করে। ঠিক আছে। এই যে ভাইটাল ক্যাপাসিটি ছাড়া একটা ভলিউম আছে লাংসে, যে রেসিডুয়াল ভলিউম, এটা লাংসে কোন রকম পার্টিসিপেট করে না গ্যাসিয়াস এক্সচেঞ্জে। লাংসের যে ভলিউমটা, দিস ইজ কল রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটি, এই দুটা মিলে তৈরি হয় টোটাল লাং ক্যাপাসিটি। ওকে। তাহলে আমরা যে দুটা ডিজিজ আজকে শেখার চেষ্টা করব, একটা অবস্ট্রাকটিভ ডিজিজ আর একটা রেস্ট্রিকটিভ ডিজিজ। অবস্ট্রাকটিভ ডিজিজে এমফাইসিমা বলেন বা ক্রনিক ব্রঙ্কাইটিস বলেন, দুটাকে একসাথে আমরা সিওপিডি বলি, অথবা ব্রঙ্কেকটেসিস বলেন বা অ্যাজমা বলেন। এই কন্ডিশনগুলোতে এয়ার ফ্লোতে কোনো অবস্ট্রাকশন থাকে। অবস্ট্রাকশন পার্শিয়াল হতে পারে, কমপ্লিট হতে পারে, যার কনসিকোয়েন্সে এক্সপিরেশনটা খুবই র্যাপিডলি ফল করে। ওকে। এইখানে যখন অবস্ট্রাকশন থাকে, মোস্ট অফ দ্য টাইমে পেশেন্টের এক্সপিরেশনটা বেশি অ্যাফেক্টেড হয়। মনে রাখবেন, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে লাংসের টোটাল ক্যাপাসিটি, লাংসের কিন্তু ফোর্স ভাইটাল ক্যাপাসিটিতে তেমন একটা চেঞ্জ আসে না, এগুলো বরং নর্মাল থাকে। লাংসের ভলিউমে তেমন একটা চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কোথায়? প্রথম সেকেন্ডে যখন আপনি একটা এক্সপিরেশন ছাড়বেন, এক্সপিরেশনের প্রথম সেকেন্ডে তেমন একটা বাতাস যায় না ডিউ টু দিস অবস্ট্রাকশন। সো এই কন্ডিশনে স্পাইরোমেট্রি টেস্টের মাধ্যমে FeV1/FVC এই রেশিওটা যদি দেখেন, এই রেশিওটা এই কন্ডিশনে ডিক্রিজড হবে। কোন কন্ডিশনে ডিক্রিজ হবে? অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে FeV1/FVC রেশিওটা ডিক্রিজড হবে। ওকে। কিন্তু FVC রেশিও, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এটা কিন্তু তেমন একটা ডিক্রিজ হবে না, এটা বরং নর্মাল থাকবে। রেস্ট্রিকশনে অন দ্য আদার হ্যান্ড, এখানে লাংসটা এক্সপান্ড করতে পারে না। এক্সপান্ড করতে পারে না লাংসের সমস্যার জন্য হতে পারে, ডিউ টু লাংসে কোনো ফাইব্রোসিস আছে। এক্সপান্ড করতে পারে না লাংসের চেস্ট ওয়ালের কোনো সমস্যার জন্য হতে পারে। তাহলে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা সার্কোয়েডোসিস বা চেস্টলের কোনো সমস্যা, যেমন কাইফোস্কোলিওসিস, যেমন কোনো নিউরোমাসকুলার ডিজিজ লাইক মাইস্থেনিয়া গ্র্যাভিস, এই সকল কন্ডিশনগুলোতে লাংসটা প্রপারলি এক্সপানশন করতে পারে না। এক্সপানশন করতে না পারলে লাংসের টোটাল ক্যাপাসিটি ফল করবে, লাংসের ফোর্স ভাইটাল ক্যাপাসিটি ফল করবে, কারণ বাতাস এখানে জমাতে পারে না। ওকে। জমাতে পারে না।
তাহলে এই কন্ডিশনে এফভিসিটা রিডিউসড হবে। লাংস কিন্তু যেতে তেমন একটা বাতাস যেতে অসুবিধা হবে না, লাংসে বাতাস জমাতে অসুবিধা হবে ইন কেস অফ রেস্ট্রিকটিভ। অবস্ট্রাকটিভে লাংস বাতাস জমাতে অসুবিধা না, ওই বাতাস ছাড়তে প্রবলেমটা প্রিডোমিনেন্টলি বোধ করবে। ওকে, তাহলে আমাদের কনসার্ন হচ্ছে এফইভিওন বাই এফভিসি রেশিও। এই রেশিওটা যদি কোনো কারণে ডিক্রিজ থাকে তার মানে এটা অবস্ট্রাকটিভ। এফইভিওন বাই এফভিসি রেশিও এটা যদি কোনো কারণে নর্মাল থাকে অথবা ইনক্রিজ থাকে তার মানে বুঝবেন এটা হয় নর্মাল লাং আর না হলে রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি। তাহলে এই জিনিসটাই আমরা একটু শেখার চেষ্টা করি। এফইভিওন মানে 1 সেকেন্ডে কি পরিমাণ এয়ার বের হয়ে যাচ্ছে, আর এফভিসি মানে কি টোটাল কতখানি ফোর্সফুল একটা ইন্সপিরেশন থেকে ফোর্সফুল এক্সপিরেশনের পরে টোটাল কতখানি ভলিউম আমার এখানে পার্টিসিপেট করে, দ্যাট ইজ আমার ফাংশনাল বা ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এফইভিওন বা এফভিসি এই রেশিওটা যদি কোনো একটা পেশেন্টের লো থাকে তার মানে তার কি হচ্ছে, তার এক্সপিরেশনে বাতাস যাওয়াটা কমে গেছে, যেটা ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড, তার মানে এটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। তাহলে 1 নাম্বার কথা মনে রাখবেন, এফইভিওন বাই এফভিসি এই রেশিওটা যদি কম থাকে তার মানে অবস্ট্রাকটিভ। নেক্সট নজরটা হবে আপনার ফোর্স ভাইটাল ক্যাপাসিটির দিকে। যদি দেখেন ফোর্স ভাইটাল ক্যাপাসিটিও ফল করে গেছে তার মানে বুঝবেন এটা শুধুমাত্র অবস্ট্রাকটিভ না, অবস্ট্রাকটিভের সাথে মিক্স থাকার সম্ভাবনা আছে। ওকে, এমনও হতে পারে যে এফভিসি লো দিয়ে অবস্ট্রাকশন থাকতে পারে, কিন্তু যদি এফইভিওন বা এফভিসি লো থাকে, এফভিসিটাও যদি লো থাকে, দুটাই যদি লো থাকে, তার মানে আপনি এফইভিওন লো, এফইভিওন বাই এফভিসি যে রেশিও এই রেশিওটা লো, এফভিসিও লো, তার মানে এই কন্ডিশনে এটা অবস্ট্রাকটিভ তো হতেই পারে, অবস্ট্রাকটিভের সাথে মিক্সড অ্যাবনর্মালিটি আছে কিনা চেক করে দেখতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, যদি পেশেন্টের এফইভিওন বাই এফভিসি এটা যদি লো থাকে কিন্তু এফভিসি রেশিওটা যদি নর্মাল থাকে তাহলে বুঝতে হবে এটা অবস্ট্রাকটিভ ডিজিজ, এটার কোনো ডিফারেন্সিয়াল নাই। এফইভিওন বাই এফভিসি লো, সাথে সাথে এফভিসি লেভেলটা নর্মাল, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি নর্মাল, টোটাল লাং ক্যাপাসিটি নর্মাল, তার মানে এটা অবস্ট্রাকটিভ আনটিল আদারওয়াইজ প্রুভড। এফইভিওন বাই এফভিসি এই রেশিওটা যদি নর্মাল থাকে বা ইনক্রিজ থাকে তার মানে এখানে এফভিসি ফল করে গেছে, এফভিসি ফল করে যাওয়া মানেই এটা রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি। তাহলে এফইভিওন বাই এফভিসি যদি নর্মাল থাকে বা ইনক্রিজ থাকে আপনার নেক্সট কাজ হবে এফভিসির দিকে দেখা। এফভিসি যদি লো থাকে তার মানে এটা অবশ্যই রেস্ট্রিকটিভ, অবশ্যই রেস্ট্রিকটিভ। কিন্তু যদি এফভিসিটা নর্মাল থাকে তাহলে বুঝতে হবে এটা নর্মাল লাং, কারণ নর্মাল লাংয়ে এফইভিওন বাই এফভিসি নর্মাল থাকতে পারে, এফভিসিও নর্মাল থাকতে পারে, তাহলে দ্যাট ইন্ডিকেট করে নর্মাল লাং। ঠিক আছে, এখন যদি এটা অবস্ট্রাকটিভ ভ্যারাইটি হয় অবশ্যই এই কন্ডিশনে আপনাকে ব্রঙ্কো ডায়ালেটর রিভার্সিবিলিটি টেস্ট করে দেখতে হবে। মনে রাখবেন অ্যাজমা অলওয়েজ ব্রঙ্কো ডায়ালেটর দিলে রিভার্সিবল, কিন্তু সিওপিডি ব্রঙ্কো ডায়ালেটর দিলে কখনো রিভার্সিবল হবে না। ঠিক আছে, তাহলে আমার কনসার্ন হচ্ছে যদি ব্রঙ্কো ডায়ালেটর দেন, ব্রঙ্কো ডায়ালেটর দিলে যদি দেখেন যে এই কন্ডিশনটা এফইভিওন বাই এফভিসি এর রেশিওটা 12 থেকে 15% মতো বেড়ে গেছে তাহলে এটা হচ্ছে রিভার্সিবল। রিভার্সিবল হলে অ্যাজমা, যদি পোস্ট ব্রঙ্কো ডায়ালেটর এটা রিভার্সিবল সিগনিফিক্যান্ট না হয় তাহলে ইটস এ কেস অফ সিওপিডি। ওকে, তাহলে এই কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে যে ব্রঙ্কো ডায়ালেটর রিভার্সিবিলিটি প্রত্যেকটা স্পাইরোমেট্রির পাশে কিন্তু দেওয়া থাকে, যদি রিভার্সিবল হয় তাহলে অ্যাজমা, রিভার্সিবল না থাকলে সিওপিডি। তাহলে আমাদের কনসার্ন হচ্ছে অ্যাজমা, সিওপিডি, এমফাইসিমা। ওকে, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমার ক্রনিক ব্রঙ্কাইটিসকে একসাথে সিওপিডি বলে। সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টাসিস, ব্রঙ্কাইটিস এগুলো সবগুলো অবস্ট্রাকটিভ অ্যাবনর্মালিটি। এই কন্ডিশনে প্রবলেম হচ্ছে অবস্ট্রাকশন, প্রবলেম হচ্ছে বাতাস বের হওয়াটা প্রবলেম। ওকে, আইএলডি, কাইফোস্কোলিওসিস, লোবেক্টমি, ওবেসিটি, এখানে প্রবলেম হচ্ছে ইনপুটে বাতাস আসতে ডিফিকাল্টি ফেস করে, দিস ইজ দ্য প্রবলেম অফ রেস্ট্রিকটিভ। তাহলে অবস্ট্রাকটিভে এফইভিওন বাই এফভিসি রেশিওটা লো থাকবে, অন দা আদার হ্যান্ড রেস্ট্রিকটিভে এফইভিওন বাই এফভিসি এই রেশিওটা নর্মাল অথবা ইনক্রিজ থাকবে। অবস্ট্রাকটিভে এফইভিওন এটা ডিক্রিজ করে যাবে, রেস্ট্রিকটিভে এফইভিওনটা তেমন একটা চেঞ্জ হবে না। অবস্ট্রাকটিভে এফভিসি রেশিও এফভিসিটা অলওয়েজ নর্মাল থাকবে মোস্ট অফ দ্য টাইম, রেস্ট্রিকটিভে এফভিসিটা অলওয়েজ ডিক্রিজড হবে। এই কনসেপ্টটা মনে রাখবেন। তাহলে আবার বলছি, টোটাল লাং ক্যাপাসিটি
আর রেসিডুয়াল ভলিউম এটা টিপিক্যালি বাড়ে অবস্ট্রাকটিভে, টিপিক্যালি কমে রেস্ট্রিকটিভে, কারণ রেস্ট্রিকটিভে বাতাস ঢুকতে পারে না। ওকে, রেসিডুয়াল ভলিউম এবং টোটাল লাং ক্যাপাসিটি ক্যারেক্টারিস্টিক্যালি বাড়ে হচ্ছে এমফাইসিমাতে, কারণ এমফাইসিমাতে প্রচুর এয়ার ট্র্যাপিং থাকে, যে এয়ার ট্র্যাপিং এর জন্য ইট ক্যান কজ অ্যান অ্যাবনর্মালিটি। এখানে রেসিডুয়াল ভলিউম এবং টোটাল লাং ক্যাপাসিটি বোথ উইল বি ইনক্রিজ, কোন কন্ডিশনে? অবস্ট্রাকটিভ ভ্যারাইটি, পার্টিকুলারলি এমফাইসিমাতে। ওকে, রেসিডুয়াল ভলিউম এবং টোটাল লাং ক্যাপাসিটি এর যদি ডিক্রিজড হতো, তার মানে এটা রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি হতো। তাহলে লো এফইভি1 বাই এফভিসি কিন্তু ভেরি হাই রেসিডুয়াল ভলিউম, অথবা নর্মাল রেসিডুয়াল ভলিউম, অথবা টোটাল লাং ক্যাপাসিটি নর্মাল, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অবস্ট্রাকটিভ ভ্যারাইটি। ওকে, যদি টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম সবগুলো যদি কমে যায়, ইনক্লুডিং এফইভি1 বাই এফভিসি রেশিও যদি নর্মাল থাকে বা একটু ইনক্রিজ থাকে, তাহলে এটা রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি ক্লাসিক্যাল বৈশিষ্ট্য। কিন্তু এফইভি1 বাই এফভিসি লো থাকে, এটা ইন্ডিকেট করে অবস্ট্রাকটিভ। কিন্তু লো টোটাল লাং ক্যাপাসিটি আছে, এটা ইন্ডিকেট করে রেস্ট্রিকটিভ, তার মানে এটা মিক্সড ভ্যারাইটি। তাহলে লো এফইভি1 এফভিসি সাথে নর্মাল টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি, দিস ইজ ক্লাসিক্যাল অবস্ট্রাকটিভ। যদি এফইভি1 এফভিসি এটা লো থাকে, সাথে টোটাল লাং ক্যাপাসিটি যদি লো থাকে, তাহলে এটা মিক্সড। এফইভি1 এফভিসি নর্মাল বা ইনক্রিজ, সাথে লো টোটাল লাং ক্যাপাসিটি, দিস ইজ রেস্ট্রিকটিভ। এই তিনটা জিনিস আমাদেরকে বারবার মনে রাখতে হবে। তাহলে আবার বলছি, এফইভি1 বাই এফভিসি এটা লো, তার মানে এটা অবস্ট্রাকটিভ হতে পারে। ওকে, আপনি নেক্সট কাজ কি করবেন? এফভিসির দিকে তাকাবেন। এফভিসি যদি লো হয়, তাহলে এটাতে অবস্ট্রাকটিভ তো হতেই পারে, সাথে মিক্সড অ্যাবনর্মালিটির কথাটা মনে রাখবেন। কিন্তু যদি এফইভি1টা নর্মাল থাকে, তার মানে এটা অবস্ট্রাকটিভ, এর মধ্যে রেস্ট্রিকটিভ কোনো এলিমেন্ট নাই। ওকে, তেমনি এফইভি1 বাই এফভিসি এটা যদি নর্মাল থাকে বা ইনক্রিজ থাকে, তাহলে অবশ্যই আপনার নেক্সট কাজ হবে এফভিসির দিকে তাকানো। এফভিসি যদি লো হয়, তার মানে এটা রেস্ট্রিকটিভ। এফভিসি যদি এই কন্ডিশনে ইনক্রিজ থাকে, তার মানে এই কন্ডিশনে বা নর্মাল থাকে, ইট কুড বি নর্মাল লাং। ওকে, এখন নেক্সট কাজ হবে এফইভি1 বাই এফভিসি লো দেখার পরে, এফভিসিটা অ্যানালাইসিস করার পরে অবশ্যই আপনাকে টোটাল লাং ক্যাপাসিটি চেক করে দেখতে হবে। টোটাল লাং ক্যাপাসিটি যদি এই কন্ডিশনে ইনক্রিজ থাকে বা নর্মাল থাকে, তাহলে এটা শুধুমাত্র অবস্ট্রাকটিভ। টোটাল লাং ক্যাপাসিটি যদি লো থাকে, তার মানে এটা অবশ্যই অবস্ট্রাকটিভ। তো উপরেই আমরা বুঝেছি, উপরেই তো এই কন্ডিশনে অবস্ট্রাকটিভ বুঝেছি, এখানে আমরা তাহলে বুঝতে হবে অবস্ট্রাকটিভের সাথে রেস্ট্রিকটিভ কম্পোনেন্টও এই পেশেন্টের আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, যদি এটা নর্মাল লাং হয়, নর্মাল লাং হলে রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটিতে, মানে রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি নর্মাল লাং, তাহলে টোটাল লাং ক্যাপাসিটি অবশ্যই নর্মাল। তাহলে এফইভি1 এফভিসি যদি নর্মাল থাকে, যদি নর্মাল থাকে, এফভিসিও যদি নর্মাল থাকে, টোটাল লাং ক্যাপাসিটিও যদি নর্মাল থাকে, তাহলে এটা নর্মাল লাং। এফইভি1 বা এফভিসি এটা নর্মাল বা একটু ইনক্রিজড, এফভিসি লো আছে, টোটাল লাং ক্যাপাসিটি লো, তার মানে এটা ক্লাসিক্যাল রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি। এই কনসেপ্টটা মনে রাখবেন। এবার একটু 2 মিনিট আলোচনা করি কার্বন মনোক্সাইড ট্রান্সফার ফ্যাক্টর। যখন একটা জায়গায় অ্যালভিওলাসে গ্যাস থাকে, এই গ্যাসটা একটা ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে যায়, ব্লাড ভেসেলগুলো অক্সিজেনেশন অ্যাচিভ করে। তাহলে এই যে অ্যাচিভ করবে, এই জন্য দরকার কার্বন মনোক্সাইড ট্রান্সফার। তাহলে এই ট্রান্সফারের জন্য কয়েকটা ইস্যু থাকতে হবে। একটা, অ্যালভিওলাস গুলো ঠিক থাকতে হবে। ওকে, 2 নাম্বার ইন্টারস্টিশিয়াম গুলোকে ঠিক থাকতে হবে। 3 নাম্বার ব্লাড ভেসেলে কোনো অ্যাবনর্মালিটি থাকা যাবে না। ওকে, তাহলে একটা কথা মনে রাখবেন, যদি এই ট্রান্সফারটা কোনো কারণে এফেক্টেড হয়, এখানে কেন কার্বন মনোক্সাইড করা হয়? কারণ কার্বন মনোক্সাইডটা খুবই র্যাপিডলি ট্রান্সফার হয়, ইন মানে অক্সিজেনের চাইতেও র্যাপিডলি। তাহলে একটা পেশেন্টের ডিক্রিজ টোটাল লাং ক্যাপাসিটি কোন কোন কন্ডিশনে পাবেন? ডিক্রিজ টোটাল লাং ক্যাপাসিটি এটা, বা ডিক্রিজড মানে ডিফিউশন ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি অফ কার্বন মনোক্সাইড, যেটা ডিএলসিও বলা হয়, অথবা ট্রান্সফার ক্যাপাবিলিটি অফ কার্বন মনোক্সাইড টিএলসিও হয়। তার মানে এটা তিনটা অ্যাবনর্মালিটি। 1 নাম্বার, পেশেন্টের অ্যালভিওলার এরিয়াটা কোনো কারণে কমে গেছে, এমফাইসিমা, এমফাইসিমাতে অ্যালভিওলাস গুলো নষ্ট থাকে, কাজে ট্রান্সফার হয় না। 2 নাম্বার, আইএলডি, যেখানে মেমব্রেনটা বা ইন্টারস্টিশিয়াম গুলো থিকেন থাকে। 3 নাম্বার, ব্লাড ভলিউম কম, যেমন এম্বোলিজম। তাহলে কনসার্ন নাম্বার 1, এমফাইসিমাতে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি, এফইভি1 বাই এফভিসি রেশিওটা লো থাকবে, এবং এই কন্ডিশনে এফভিসিটা নর্মাল থাকবে, কিন্তু ডিএলসিওটা কম থাকবে। আইএলডিতে এফইভি1 বাই এফভিসি এর রেশিওটা নর্মাল বা ইনক্রিজ থাকবে, এই কন্ডিশনে এফভিসিটা
লো থাকবে এবং ডিএলসিও বা টিএলসিওটাও লো থাকবে। ওকে, একটা পেশেন্ট এফইভিওন বা এফভিসি রেশিও ইজ অ্যাবসলিউটলি নর্মাল, কোনো অ্যাবনর্মালিটি খুঁজে পাচ্ছেন না। ওকে, কিন্তু ডিএলসিও বা টিএলসিওটা ডিক্রিজড আছে, তার মানে পেশেন্টের অ্যানিমিয়া। একটা পেশেন্টের এফইভিওন বা এফভিসি রেশিওটা আপাত দৃষ্টিতে নর্মাল মনে হচ্ছে, স্পাইরোমেট্রিতে অ্যাবনর্মালিটি নেই, কিন্তু ডিএলসিওটা নর্মাল, সরি ডিক্রিজড, বা টিএলসিওটা ডিক্রিজ, তার মানে এটা পালমোনারি এম্বোলিজম। তাহলে পালমোনারি এম্বোলিজম আর অ্যানিমিয়া, এই দুটা কন্ডিশনে কিন্তু ডিএলসিওটা লো থাকতে পারে ইনস্পাইট অফ হ্যাভিং এ অলমোস্ট নর্মাল স্পাইরোমেট্রি। তেমনি টিএলসিও যদি কোনো কারণে বিগ ইনক্রিজ থাকে, তার মানে এখানে প্রচুর পরিমাণে কি হচ্ছে, প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড ট্রান্সফার হচ্ছে। এটা তখনই হতে পারে যদি ব্লাড ভলিউম অনেক বেশি থাকে। কোন কন্ডিশনে হতে পারে? পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়াতে স্পাইরোমেট্রি উইল বি নর্মাল, বাট এই কন্ডিশনে আপনি ডিএলসিও বা টিএলসিওটা ইনক্রিজড হবে। সুপাইন পজিশনে স্পাইরোমেট্রি আপাত দৃষ্টিতে কোনো অ্যাবনর্মালিটি নাও পেতে পারেন, তো ডিএলসিও বা টিএলসিওটা এই কন্ডিশনে ইনক্রিজড হবে। সেম গোস টু পালমোনারি হেমোরেজ। অনেক সময় একটু রেস্ট্রিকশনের মতো অ্যারেজ করতে পারে, কিন্তু রেস্ট্রিকশন হলেও ডিএলসিও বা টিএলসিওটা এই কন্ডিশনে ইনক্রিজড হবে। নিউমোনেক্টমি, লোবেক্টমি, এটা তো রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি, কারণ লাংস প্রপারলি কাজ করতে পারে না। কিন্তু লাংস কাজ করতে না পারলে ব্লাড ভলিউম প্রচুর পরিমাণে অন্য লাংসে চলে যাচ্ছে। একটা নিউমোনেক্টমি যদি হয়, এক লাংস নাই, আরেক লাংস আছে, পুরা ব্লাড ভলিউমটা নর্মাল লাংসের দিকে চলে যাচ্ছে, তাহলে নর্মাল লাংসে ব্লাড ভলিউম অনেক বেশি, তার মানে ডিএলসিওটা বা টিএলসিওটা অনেক বেশি, ইনস্পাইট অফ হ্যাভিং এ রেস্ট্রিকটিভ টাইপ অফ স্পাইরোমেট্রি প্যাটার্ন। তেমনি লোবেক্টমিতে স্পাইরোমেট্রি করলে এফইভিওন বা এফভিসি এটা নর্মাল বা ইনক্রিজ থাকবে, এফভিসিটা কমে যাবে, কিন্তু ডিএলসিও বা টিএলসিওটা বেশি থাকবে। ওকে, তাহলে এই কনসেপ্টটা মনে রাখবেন। তাহলে একটা অবস্ট্রাকটিভ অ্যাবনর্মালিটি, ডিএলসিও বা টিএলসিও করলেন লো, তার মানে এটা এমফাইসিমা। এমফাইসিমাতে অ্যালভিওলাস গুলো নষ্ট থাকে। একটা পেশেন্টের ডিএলসিও বা টিএলসিও, একটা পেশেন্টের ডিএলসিও বা টিএলসিও যদি নর্মাল থাকে, তার মানে এটা কমনলি মনে রাখবেন এটা অ্যাজমার জন্য হতে পারে। ওকে, অ্যাজমার পাশাপাশি ক্রনিক ব্রঙ্কাইটিস, এখানে এমফাইসিমার মতো অ্যালভিওলাস গুলো নষ্ট হয় না। তাহলে অবস্ট্রাকটিভ এলিমেন্টে শুধুমাত্র এমফাইসিমাতে ডিএলসিও বা টিএলসিওটা লো থাকে। ক্রনিক ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা পার্থক্য কি হবে? অ্যাজমা রিভার্সিবল, ক্রনিক ব্রঙ্কাইটিস ইরিভার্সিবল, কিন্তু দুইটা কন্ডিশনে টিএলসিওটা নর্মাল থাকবে। রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি, টিএলসিও করলেন, টিএলসিও লো আছে, তার মানে ফাইব্রোসিস, যেখানে লাংস প্রপার অক্সিজেন পাচ্ছে না। রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি, আপনি দেখলেন টিএলসিও নর্মাল আছে, তার মানে কি চিন্তা করবেন? তার মানে লাংসে কোনো সমস্যা নাই, লাংসে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইজ ফ্যান্টাস্টিক। প্রবলেমটা লাংসের বাইরে। কেন হতে পারে? লাংসের বাইরে যদি কোনো পেশেন্টের অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, কাইফোস্কোলিওসিস আছে, সিস্টেমিক স্ক্লেরোসিসের জন্য চেস্ট ওয়ালগুলো টাইটেনিং হয়ে গেছে, পেশেন্টের দেখা যাচ্ছে মাইস্থিনিয়া গ্র্যাভিস আছে, এই কন্ডিশনে এই ঘটনাগুলো ঘটতে পারে। ওকে, আবার রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি, যদি টিএলসিও ইনক্রিজ থাকে, তাহলে পালমোনারি হেমোরেজের কথাটাও মনে রাখবেন। ওকে, নর্মাল লাং, নর্মাল লাংয়ের মধ্যে যদি টিএলসিও নর্মাল লো থাকে, তার মানে কমনলি অ্যানিমিয়ার কথাটা মনে রাখবেন। অ্যানিমিয়াতে যেহেতু ব্লাড ভলিউম কম, গ্যাসিয়াস এক্সচেঞ্জ কম থাকবে, টিএলসিও লো থাকবে। দুই নাম্বার পালমোনারি এম্বোলিজম, এই কন্ডিশনে লাংসটা নর্মাল থাকে বা টিএলসিওটা একটু ডিক্রিজ থাকে। কেন? কারণ এই কন্ডিশনে লাংসে রক্ত যেতে পারে না, বিকজ অফ দ্যাট এম্বোলাস। আচ্ছা, একটা নর্মাল লাং, টিএলসিও নর্মাল, তার মানে এটা অবশ্যই নর্মাল লাং, কোনো চিন্তার কোনো কারণই নাই। একটা নর্মাল লাং স্পাইরোমেট্রির উপর বেসিস করে কিন্তু টিএলসিও ইনক্রিজ, দ্যাট ইন্ডিকেট করে এর মধ্যে লাংসের মধ্যে কোনো পলিসাইথেমিয়া আছে, এই জন্য টিএলসিও ইনক্রিজ, অথবা রুগী সুপাইন পজিশনে আছে। তাহলে এই কয়েকটা ইস্যু আমাদেরকে মনে রাখতে হবে। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা স্পাইরোমেট্রির সেকেন্ড সেশনে ফ্লো ভলিউম লুপ নিয়ে একটু আলোচনা করব, এটা প্যাটার্ন গুলো শিখবো এবং স্পাইরোমেট্রির কিছু সলভ করার চেষ্টা করব। সো সেই ক্লাসটা করার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল।